তো আজকে সিপিআইএমের একটি সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি এবং আপনাদের অনেকেই আমাদের প্রশ্ন করেছেন, সেই জন্য এই সমস্ত বিষয়ে একটু স্পষ্টীকরণ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ রাজ্যবাসীকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা, সত্যের অপলাপ এগুলি হচ্ছে, তো সেই জায়গায় আমাদের কিছু বলা প্রয়োজন বলে আমরা মনে করি। সেই জন্য আপনাদের আমরা ডাকলাম। সিপিআইএমের সাংবাদিক সম্বন্ধে বোঝা গেল তাদের রাজ্য সম্মেলন হয়ে গেছে। রাজ্য সম্মেলনে কি হয়েছে, তাদের ভেতরে মিটিংয়ে কি হয়েছে সে সম্পর্কে আপনারাই ভালো জানেন। আমরা তো আপনাদের কাছ থেকে জানতে পেরেছি। সেই সম্পর্কে বিষয়ে আমরা কিছু বলবো না, এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কয়েকটা বিষয় উনি বলেছেন, রাজ্যে নাকি কাজ নেই, খাদ্য নেই। এই খাদ্য নেই কথাটা এই তাদের সরকারের পতনের পর থেকেই তারা বারংবার বলে আসছিলেন। এটা আমরা একটু চিন্তা ভাবনা করলাম যে বিষয়টা কি, তারা কি বলতে চাইছেন। খাদ্য নেই, এই ন্যায্য মূল্যের দোকানে আপনারা যদি গিয়ে দেখেন, আপনারা নিজেরা খবর নিয়ে দেখবেন, ন্যায্য মূল্যের দোকানে এমনকি যাদের কোনো অর্থ ছাড়াই যে চাল দেওয়া হয়, সেই চালও মজুত রয়েছে, কেউ নিতে চাইছে না। এই পরিমাণে সাধারণ মানুষের কাছে চাল সঞ্চিত আছে। আপনারা নিজেরাই খবর নিয়ে দেখবেন, সাংবাদিকরা এই বিষয়ে একটা তদন্ত করে দেখুন। রাজ্যের কোথাও খাদ্যের কোনো সংকট নেই। এখন সংকট আছে তাদেরই, যারা বলছেন খাদ্য সংকটের কথা, তারা রসদ সংগ্রহ করতে পারছেন না। ইতিপূর্বে যারা গরিবের নাম করে এই গাঁজা চাষ নেশার মাধ্যমে রসদ সংগ্রহ করতেন, তারা এখন বিপাকে পড়েছেন। এই জন্য রাজ্যবাসীর কথা বলে মায়ে কান্না কাচ্ছেন, গরিবের কথা বলে তারা একটা সুশুরি দেওয়ার কথা বলছেন। কোথাও খাদ্য ভাব নেই। এমনকি রাজ্যের গরিব মানুষের কাছে এই পরিমাণে খাদ্য রয়েছে, তা আপনারা ন্যায্য মূল্যের দোকানে গেলেই পাবেন, খোঁজ পাবেন তার। আর একটি কাজ নেই। আর তারপরে এই যে রেগার পারিশ্রমিক, এইগুলি তো তারা যখন সরকারে ছিল তখন তারা এই কাজগুলি করত। বিরোধী দলের তরফ থেকে এই অভিযোগগুলো করা হতো, যারা রেগা শ্রমিক তাদের অর্থ তারা লোপাট করে নিত, চাপ দিয়ে অর্থ নিয়ে নিত। এখন এই ধরনের কোনো পরিস্থিতি নেই, সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণ মানুষের অনেকেরই তারা মনে করেন যে না, রেগার চাইতেও তারা অন্য কোনো উপার্জনের পথে আরও বেশি রোজগার করতে পারেন, ফলে সবাই কাজও করতে চায় না। এটা হচ্ছে পরিস্থিতির উন্নতি। এটাই হচ্ছে পূর্বের সরকারের সঙ্গে এই সরকারের গুণগত তফাৎ। এখন আমরা যেটা আপনারাও জানেন যে পূর্ববর্তী সরকারের সময় বহু ভুয়ো কার্ড, রেগার কাজ নিয়ে আর আপনারা সবাই জানেন, নতুন করে আর বলার কিছু নেই। যে পরিমাণে পুকুর খনন করা হয়েছে তার রাজ্যের আয়তনেরও বেশি, কিন্তু এইসব করার সুযোগ তারা এখন আর পাচ্ছেন না। সেই জন্যই এই সমস্ত কথা, গালগল্প, অনাহারের কথা, কাজ নেই, খাদ্যাভাব, এই সমস্ত কথা তারা বলছেন। আত্মহত্যার কথা বলছেন। এই রাজ্যে কতটা নির্লজ্জ হতে পারে সিপিআইএম। তাদের সরকার যখন ছিল, বিধানসভা এবং বিধানসভার বাইরে বারবার বিষয়টি আলোচিত হয়েছে। এই রাজ্যে আত্মহত্যার যে মাত্রা, তা দেশে প্রথম ছিল বাম জামানায়। আত্মহত্যায় ত্রিপুরা প্রথম স্থানে ছিল বাম জামানায়, তার রেকর্ড এগুলি, এবং বিধানসভায় আছে। আজকে গৌতমবাবু সাংবাদিক সম্মেলন করে বলেছেন তিনি তার দলের যে নেতারা বিধানসভার সদস্য তাদের থেকে খোঁজ নিয়ে নেবেন। বারংবার, বহুবার, তখন যারা বিদেশে বিরোধী দলে ছিলেন
বিরোধী দলের সদস্যরা ছিলেন, তারা বারংবার এই সমস্ত অভিযোগ তুলেছেন। আবার চিট ফান্ডের কথা বলছেন। এ রাজ্যে মাইক্রো ফাইন্যান্সিং, চিট ফান্ড, এগুলির আমদানি কে করেছে? অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তদন্ত চলছে, তদন্ত শেষে কাদের কি হয়, আমরা এই সমস্ত বিষয় এখন বিচারাধীন, সেজন্য আমরা বিস্তারিত কিছু বলতে চাইছি না। তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়াকেও আমরা প্রভাবিত করতে চাই না। কিন্তু এ রাজ্যের মানুষ জানেন কারা বলতেন, চিট ফান্ডকে কারা আমন্ত্রণ করে আছেন, এই চিট ফান্ডের কারা এজেন্ট ছিল, মন্ত্রিসভার সদস্য, তা কি কেউ জানে না? সবাই জানে। মঞ্চে দাঁড়িয়ে বলছেন এই সমস্ত এই মাইক্রোফাইন্যান্সের মধ্যে অর্থ লগ্নি করার জন্য। তাদের নেতা মন্ত্রীরা বলতেন, রেকর্ড আপনাদের কাছেও আছে। তো এখন তারা বলছেন নাকি আমরা এই সমস্তকে উৎসাহিত করছি। বারংবার তারা এই সমস্ত কাজগুলি করছে এবং এখনো তাদের লোকেরা এই সমস্ত কাজে লিপ্ত। কোনো না কোনোভাবে তাদের এই রাজ্যে এনে আবার এই ব্যবসা চালু করা যায়, কারণ তারা বারংবারই সেই চেষ্টায় আছেন। এবং রসদ সংগ্রহের পথে যে বাধা আসছে, বর্তমান সরকার অনৈতিকভাবে রোজগারের সমস্ত পথগুলি বন্ধ করে দিচ্ছে, তাতেই সমস্যা, তাতেই তাদের সমস্যা হচ্ছে। এই জন্য এই সমস্ত কথাগুলি তারা বলছেন। এটা তো ঠিক যে এই যে অতিমারি চলছে, তার কারণে শুধু এই রাজ্যের নয়, এই দেশের নয়, সমগ্র বিশ্বে যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল, উন্নত দেশগুলি, তাদেরও সমস্যা হচ্ছে, তারাও সমস্যায় পড়েছে। নানা ধরনের আর্থিক সমস্যায় তারা জর্জরিত হয়ে পড়ছেন। কিন্তু রাজ্য সরকার এই সমস্ত সমস্যাগুলি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত কোনো বিষয়ই উপেক্ষা করছেন না এবং সাধারণ মানুষের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেইভাবে কাজ করে চলছে। এই রাজ্যের কৃষকরা, কৃষক আন্দোলনের কথা তিনি বলছিলেন, এই রাজ্যের কৃষকরা তারা মনে করেন যে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পরেই তাদের ভাগ্য খুলেছে। সরকারি অর্থে, সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে, আগামী দিনেও হবে। বিধানসভার ভেতরে বাইরে বারবার বিরোধীরা দাবি করেছেন রাজ্য সরকারের কাছে, যখন বামফ্রন্ট ছিল ক্ষমতায়, কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি। এই সমস্ত ফুটেজগুলি আপনাদের কাছেও আছে। কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে, কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে তারা এই সমস্ত কৃষকদের একটা অস্থির পরিবেশের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা তারা বারংবার করে এসছেন। কৃষকদের তারা যাতে দুর্বল থাকে, তাদের যাতে আর্থিক স্বাচ্ছন্দ্য না আসে, তার জন্য তারা সদা সক্রিয় ছিলেন। এখন কৃষকরা বুঝতে পারছেন যে সরকার বদলের পরেই তাদের ভাগ্য খুলেছে। এখন কেন্দ্রীয় সরকার যেই আইন নিয়ে এসছেন, তাতে করে সারা দেশে কৃষকরা স্বাধীনভাবে তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। যারা এর বিরোধিতা করছেন তার পেছনে অনেক উদ্দেশ্য রয়েছে, কারণ ওই সমস্ত রাজনৈতিক দলের নেতারা ওই ফরিয়াদের অর্থে
পুষ্ট হচ্ছিলেন, তাদের আয়ের উৎস ছিল এই ফড়িয়ারাই, কৃষকদের উৎপাদিত ফসল। কৃষকদের কাছ থেকে স্বল্প দামে কিনে এনে এগুলি চড়া দামে বিক্রি করা হতো, সাধারণ মানুষকে চড়া দামে কিনতে হতো, মাঝপথেই পয়সা চলে যেত। এখন কৃষক স্বাধীনভাবে তার পণ্য তার ইচ্ছামতো জায়গায় বিক্রি করার সুযোগ পাচ্ছে। আরো অনেক সুবিধা এর মধ্যে রয়েছে। আপনারা সবাই জানেন, এই দিল্লি বা তার আশপাশের অঞ্চলগুলিতে যে সমস্ত আন্দোলন চলছে, এর পেছনে কারা? যারা বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে এবং সেই সঙ্গে এই বামপন্থীরা, তারা এর পেছনে যুক্ত। এখানেও আবার এর সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সুবিধা হবে না। সুবিধা হবে না কারণ এই রাজ্যের কৃষকরা জানেন আরো কিছু কিছু বিষয়। 10,323-এর কথা বলা হচ্ছে, 10,323, যদিও সংখ্যাটা ইতিমধ্যেই অনেকটা কমে এসছে। আমাদের বিশ্বাসে আগামী দিনের সংখ্যাটা আরো অনেকটাই কমে আসবে। তারা এই যে 10,323 কার পাপের ফল, তারা তা জানেন না। আমরা জানি যে আদালত যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ নিয়ে, সেই নির্দেশ দেওয়ার মতো অনেক কারণ ছিল, কিন্তু এই পরিবারগুলিকে এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাই রাজ্য সরকার তাদের বিকল্প ব্যবস্থা চিন্তা ভাবনা করছে, ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। নতুন করে পদ সৃষ্টি করে তাদের নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এগুলি ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন যে আন্দোলন চলছে তার পেছনে কাদের মদত রয়েছে, কারা মদত দিচ্ছেন পেছন থেকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তা কিন্তু টিভির পর্দায় চলে আসছে, সবাই দেখছে। কেউ বুঝতে পারছে না এমনটা না, কিন্তু যাদের এত বড় ক্ষতি করে দিল, তাদের জন্য প্রকৃতপক্ষে তাদের পরামর্শ দেওয়া প্রয়োজন ছিল যে সরকার যে সমস্ত সুযোগগুলির কথা ঘোষণা করেছে তার সদ্ব্যবহার করার কথা। কিন্তু তা না বলে তারা তাদের উস্কানি দিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। আর এটি পরিতাপের বিষয়, আজকে সিপিআইএমের রাজ্য সম্পাদক তিনি জঙ্গি তৎপরতার কথা বলছেন। এই রাজ্যে জঙ্গি তৎপরতা কারা শুরু করেছে, ইতিহাস তার সাক্ষী। সিপিআইএমের বহু নেতা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এটিটিএফ এর জন্মদাতাকে বিভিন্ন সময় যারা আত্মসমর্পণ করেছে, এমনকি বাম আমলেও যারা আত্মসমর্পণ করেছে তারা বিভিন্ন সময় তারা জানিয়েছে তারা কি। আমরা সেই সময় বিস্তারিত আর যাচ্ছি না। যখনই তারা ক্ষমতায় না থাকে তখনই নতুন করে আবার উগ্রবাদীদের জন্ম দেওয়ার চেষ্টা তারা শুরু করে, অস্থিরতা সৃষ্টির তারা চেষ্টা করে। তবে এই রাজ্যে এখন এমন একটি সরকার রয়েছে যারা এই সমস্ত বেআইনি কার্যকলাপ রোধে কি করে রোধ করতে হয় তা খুব ভালোভাবেই জানে। এই রাজ্যে অপহরণ বাণিজ্য নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এই প্রথম
কূটনৈতিকভাবে এমন একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে যাতে করে অপহরণকারীরা অপহৃতদের ছাড়তে বাধ্য হয়েছে এবং তারা নিজেরাও আত্মসমর্পণ করেছে। কারণ এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত একটি সরকার রয়েছে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে একটি সরকার এখানে চলছে। ইতিপূর্বে এই রাজ্যে এই ধরনের কোনো সরকার ছিল না। তারা বাধ্য হয়েছে আত্মসমর্পণ করতে এবং অপহৃতদের ছাড়তে। কোনো অবস্থাতেই এই পূর্বের যে জঙ্গি তৎপরতা এই রাজ্যে ফিরে আসতে দেওয়া হবে না। এই রাজ্যের জনজাতি অংশের মানুষ তারা আমাদের সঙ্গে রয়েছেন। আগামী দিনে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনও রয়েছে, তাতেও তা প্রতিফলিত হবে। আমরা গত কয়েকদিন আগে সম্প্রতি আমি দেখছিলাম সিপিআইএমের একজন শীর্ষ নেতা, বয়োবৃদ্ধ নেতা, আমি ওনার নাম বলতে চাইছি না, তিনি এক জায়গায় বলছিলেন সমাজবাদ সম্পর্কে। এই দেশের যারা এই ভারতীয় সমাজবাদ নিয়ে যারা কাজ করেছেন, রাম মনোহর লোহিয়া থেকে শুরু করে অন্যান্যরা, তারা বরাবরই তারা এ দেশে গণতন্ত্রকে আরো দৃঢ় করার লক্ষ্যে কাজ করে গেছেন। আর সিপিআইএম এমন একটা দল যাদের কনস্টিটিউশনেই আছে এ দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি। তারা এই দেশে তারা আবার গণতন্ত্রের কথা বলে, তাদের কনস্টিটিউশনে আছে আর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করার কথা। যারা এই সমস্ত কথাগুলি বলছে তারা তাদের পূর্বসূরীদের মৃত্যু দিবস পালন করে না। আপনারা জানেন এই গত 25শে ডিসেম্বর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের নেতা, পলিট ব্যুরোর সদস্যও ছিলেন নৃপেন চক্রবর্তী, ওনার মৃত্যু দিবস গেল, পালন করা হয়নি, কোথাও পালন করা হয়নি। কিন্তু বিদেশি একটা খুনি হাজারো মানুষকে খুন করেছে, সে মাও সেতুংয়ের জন্মদিবস পালন করা হয়েছে, তারা পালন করে, নিজেদের পূর্বসূরীদের সম্মান দেয় না, বিদেশি খুনিদের তারা সম্মান জানায়। এমন একটা রাজনৈতিক দল, তারাই তো এই রাজ্যে উগ্রবাদের সৃষ্টি করতে পারে। এই ধরনের দলগুলি তাদের মতেই এই দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে। কালকেও দেখা গেছে কৃষক আন্দোলনে কারা সক্রিয় দিল্লিতে। সারা দেশেই তারা এই ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চায়, এই রাজ্যেও চাইছে। ইতিপূর্বে সম্ভব হলেও এখন আর সম্ভব হবে না। আগুন নিয়ে খেলার কথা উনি বলছেন, ভুল করছেন। আগুন জ্বালানোর কোনো চেষ্টাই সফল হবে না। সরকারিভাবে সরকার যে সমস্ত পদক্ষেপ নেওয়ার নেবেন, আমাদের পার্টির কার্যকর্তারাও, সমস্ত মোর্চাগুলির সদস্যরা, তারা সচেতনভাবে বিভিন্ন এলাকায় কাজ করছেন। কোথায় কি হচ্ছে সব খবর আছে, কারা কি অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন, এগুলি বরদাস্ত করা হবে না। আমাদের কার্যকর্তাদের কাছে নির্দেশ রয়েছে, যেখানে এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা হবে, পুলিশের সহযোগিতা যাতে না হয়, পুলিশকে বিষয়গুলি যাতে জানানো হয়। আমি আর দীর্ঘায়িত করছি না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
আপনি বলছেন কূটনৈতিক ফায়ার থেকে স্ট্রাইক, এটা যদি একটু ব্যাখ্যা দেন। সাংবাদিকরা বিভিন্ন ঘটনার গভীরে গিয়ে অনেক খোঁজ খবর নিয়ে খবর সংগ্রহ করেন এবং তা পত্রিকায় পেশও করেন। বিভিন্ন কাগজে খবরগুলি বেরিয়েছে। বাংলাদেশের, আমি এতদূর বলতে পারি, বাংলাদেশের তরফ থেকে সেখান থেকেও চাপ ছিল, সেখানকার সুরক্ষা বাহিনীও চাপ দিয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যে অবস্থানরত রাজ্য এবং কেন্দ্রীয় যে সুরক্ষা বাহিনী আছে তাদের তরফ থেকেও চাপ ছিল এবং নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর যে ভূমিকা ছিল সেখানে, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কাগজে এগুলি বিষয় বেরিয়ে আছে। আপনারা যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এর মাধ্যমে আপনারা জানতে পারেন সরকারের কাছে বা পুলিশের কাছে এই সমস্ত তথ্য, বিস্তারিত তথ্য রয়েছে, আপনারা এগুলো নিয়ে প্রকাশ করতেই পারেন।